পেজ নাম্বার 347 বের করো, 345 পেজ বের করো। দেখো, অঙ্ক শুরু করার আগে একটা কথা বলি, নিজেকে যত দুর্বল ভাববে তুমি তত দুর্বল হয়ে যাবে। তো নিজেকে কখনোই দুর্বল ভাববে না। তুমি যেটা করছো মনে করো সেটাতে তুমি পারফেক্ট, আর তোমার একটা বেস্ট রেজাল্ট করতে হবে, সেটা মনের মধ্যে রাখো। আর অঙ্কে যত প্র্যাকটিস করবে তত তুমি অঙ্কে ভালো হবে। সো চলো, 345 পেজ বের করো, এবিটি এর একটা সেট খাতে নিয়ে বসো। আমিও করছি, তুমিও প্র্যাকটিস করো। আমার সাবস্ক্রাইব সংখ্যা খুব কম, সো প্লিজ সাবস্ক্রাইব করো। 345 পেজের 1 নম্বর অঙ্কটা দেখো, এবিটি টেস্ট পেপারের 1 নম্বরে দেখো, বলছে ক এ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করার 9 মাস পর খ বি টাকা দিয়ে ব্যবসায় যোগ দেয়। ব্যবসা শুরু করার 1 বছর পর লাভ্যাংশ হিসাবে ক বি টাকা এবং খ সি টাকা পেলে তারপরে কি বললো যে এবিসি এর মধ্যে সম্পর্ক কি সেটা বের করতে বলছে। তো সেই সম্পর্কগুলো আমাদের এখানে দেওয়া আছে, কোন সম্পর্কটা সঠিক হবে সেটা বের করতে হবে। চলো অঙ্কটা করি। এক্ষেত্রে অ্যান্সারটা লক্ষ্য করো, দেখো ক মাসের জন্য 1 বছর, 1 বছর মানে ক মাস, 12 মাস, তাই তো? তাহলে 12, আর এর মূলধনটা কত? এ টাকা, তাই তো? এ টাকা বিনিয়োগ করলো, তাহলে 12 মাস কত টাকা হিসাবে? এ টাকা। তাহলে কত টাকা হবে? 12 ইন্টু এ সমান সমান 12 এ, এটা হচ্ছে মূলধন এর, আমি কি বলি, কয়ের মূলধন। তারপরে দেখো ক্ষয়ের ক্ষেত্রে দেখো 3 মাস, তাই তো? 9 মাস পরে টোটাল বিজনেস পিরিয়ড 1 বছর মানে 12 মাস, তার মধ্যে 9 মাস পরে দিল, তাহলে ক মাস থাকবে? শুধুমাত্র 3 মাস। তাহলে কত টাকা দিল? বি টাকা, তাই তো? 3 মাস বি টাকা খাটলে কত হবে? 3 বি। তাহলে কর ক্ষেত্রে হচ্ছে 12 এ, আর ক্ষয়ের ক্ষেত্রে হচ্ছে 3 বি। এটা হচ্ছে মূলধন। এবার দেখো কয়ের লাভ কত? বি টাকা। ক্ষয়ের লাভ কত? সি টাকা। দেখো কোশ্চেনে দেওয়া আছে এটা। তো একটা ব্যাপার তো জানোই যে অংশীদারি কারবারে যে টাকা মূলধন হিসেবে আমরা ব্যবহার করি সেই টাকাটা কি হয়? লাভ্যাংশ অনুসারেও সেটা পাই। তার মানে তুমি মূলধনে যত বেশি টাকায় বিনিয়োগ করবে, যে যত টাকা ইনভেস্ট করবে তার লাভটাও তত বেশি আসবে। বুঝতে পারছো কী করবে এখন? তার মানে মূলধনের অনুপাতটা আর লাভের যে অনুপাতটা সেটাকে আমরা এখন ইকুয়াল করবো। দেখো ক ইস টু খ, এটা কত আছে? 12 এ ইস টু 3 বি সমান সমান কী আসছে? বি ইস টু সি। এবার কিছুই না, 12, দেখো 12 এ, তাই তো? 12 এ আর অনুপাত মানে 3 বি, এটা নিচে যাবে, সমান সমান কি? বি বাই সি। ওকে, বুঝতে পারছো? অনুপাতের জন্য সিটা নিচে গেল। এবার দেখো 3 4 12 কাটলো, তাহলে 4 এ, আর এটা বি থাকলো, তাহলে বি বাই সি। বুঝতে পারছো? এরপরে দেখো 4 এ বাই বি সমান সমান বি বাই সি, তাহলে এই বি আর এই বি গুণ করলে কী হবে? বি স্কোয়ার। আর এটা 4 এ আর সি, তাহলে কী হবে? 4 AC। তাহলে বি নাম্বার উত্তরটি অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস টু 4AC উত্তরটি সঠিক। ক্লিয়ার? এরপরে 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে যে কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এটাও খুব সোজা একটা অঙ্ক। দেখো অ্যান্সারটা লক্ষ্য করো, আসল কত? পি টাকা, তাই তো? সময় হচ্ছে 20 বছর। সুদ আসলে কত হয়? সুদ আর আসল মিলে হয় হচ্ছে 2p টাকা। বুঝতে পারছো? সুদ আসল মিলে 2p টাকা হয়, কিন্তু এক্ষেত্রে আসল কত? পি। তাহলে শুধুমাত্র সুদ কত হবে? 2p মাইনাস পি, শুধুমাত্র পি, তাই তো? তার মানে আমরা বুঝতে পারলাম এই যে পি, এটা কি? এটা হচ্ছে আই, তাই তো? আই মানে হচ্ছে কি? সুদ। তাহলে পিআরটি বাই 100, এখান এটা ইকোয়ালস টু আই লিখতে পারি, এখান থেকে আর ইকোয়ালস টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। তাহলে পি, এখানে আয়ের মানটা কি? দেখো ওই যে পি, তাই তো? তাহলে লিখলাম হচ্ছে এখানে কি? পি ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু 20 সমান সমান কি আসছে? পি কেটে যাচ্ছে, এটা হচ্ছে কত বলো দেখি? এটা কাটলে কত হয়? 5 কুড়ি 100, তাহলে 5। তার মানে রেট অফ ইন্টারেস্ট, আই মিন সুদের হারটা কত? 5 এলো। পরের ক্ষেত্রে বলছে কি যে 3 গুণ হবে, তাহলে সুদ কত? 3p মাইনাস পি। কেন? 3 গুণ, সুদে আসলে 3 গুণ, মাইনাস আসলটা হচ্ছে পি, বিয়োগ করলে কত হচ্ছে? 2p হচ্ছে, তাই তো? তাহলে আই ইকোয়ালস টু 2p। এবার দেখো পিআরটি বাই 100 লিখলাম ইকোয়ালস টু আই, তাহলে এখান থেকে টিটা বের করতে বলছে আমাদের, তাহলে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু আর, তাহলে 2p ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু 5। কেন? ওই যে আই ইকোয়ালস টু 2p। কাটাকাটি করলাম, করার পরে দেখো এটা কী আসছে? কত আসছে? 40 বছর। তাহলে বি নাম্বার অপশনটা 40 বছর, এটা সঠিক হবে। বুঝতে পারছো? এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, 5x² প্লাস 5x-2 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে পরে আলফা বিটা প্লাস 2 এর মান কত সেটা বের করতে বলছে। এটাও সোজা একটা অঙ্ক। তো দেখো সমীকরণটা হচ্ছে কি? 5x² প্লাস 5x-2 ইকুয়ালস টু 0, বীজদ্বয় আলফা এবং বিটা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হবে? -5/5। কী করে হয় দেখো,
বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হয়, সি কী হয়, মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি বলতে কি এটা, আর এ বলতে এটা, তাহলে কী হবে এটা, এইভাবে কী হয় -5/5। তাহলে এখানে কী আসছে, কাটাকাটি করে -1 আসছে। এবার দেখো আলফা বিটা মানে কি, সি বাই এ। সি বলতে এখানে -2, সি বাই এ তো গুণফল, তাহলে সি বলতে এখানে কি -2, তাই কি না, আর এ বলতে 5, তাহলে কী হবে -2/5। এটা হলো আমাদের। এক্ষেত্রে লক্ষ্য করলে দেখবে যে এই যে আমরা আলফা প্লাস বিটা মানটা বের করলাম, এটা না বের করলেও হয়, তাও বের করলাম। যাই হোক, দেখো আলফা বিটা প্লাস 2 এটা সমান সমান লিখবো কি, আলফা বিটার মান কত দেওয়া আছে এখানে, -2/5 লিখলাম, -2/5 প্লাস 2 লিখলাম, যেটা দেওয়া আছে সেটা বের করবো আমরা। এরকমভাবে ক্যালকুলেশনটা আসলো, তাই কি না, আসার পরে কি আসছে 8/5। কেন, এটা বুঝতে পারছো? তাহলে কত নম্বর অপশন ঠিক হলো, সি নাম্বার 8/5 উত্তরটি সঠিক। ওকে, এরপরে 5 নম্বর অঙ্কটা দেখো কি বলি, এরপরে 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটাও বেশ সোজা। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ এবি ইকুয়ালস টু এডি, আর এবিডি কোণ কত আছে 30 ডিগ্রি হলে পরে বিসিডি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি 1-এর 4 নম্বর যে অঙ্কটা আছে, এই ছবি আঁকা অঙ্কগুলোতে প্রথমত সুন্দর করে বুঝে বুঝে ছবিটা আঁকবো, ঠিক আছে, তারপরে শর্তগুলো দেখব, আর সেই শর্তগুলো একের পর এক বসাবো, তারপরে যেটা চাইবে সেটা বের করবো। তো প্রথমত বোঝার চেষ্টা করো ছবিটা কেমন, এরকম একটা বৃত্ত আঁকবো। ওকে, আঁকার পরে এরকম এক এবিসিডি চতুর্ভুজ আঁকলাম। তো শর্ততে দেখো দেওয়া আছে এবি ইকুয়ালস টু এডি, তার মানে এবি আর এটা হচ্ছে কি সমান। ক্লিয়ার, বুঝতে পারছো? এরপরে দেখো এবিডি, এ বি ডি, এটার মান কত দেওয়া আছে 30 ডিগ্রি। ক্লিয়ার, শর্তগুলো লিখলাম। তুমি চিন্তা করো একটা ত্রিভুজ আমি যদি এরকম আঁকি, তাই কি না, এরকম যদি আঁকি, যদি এরকম দুটো বাহু যদি সমান হয়, আই মিন এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে এখানকার কোণগুলোও কিন্তু সমান হয়। কি ক্লিয়ার? তাহলে এবি আর এডি সমান হওয়া মানে কি, এই দেখো ছবিতে দেখো এই এবি আর এই হলো এডি, এটা সমান হওয়ার মানে কি, এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। কি বুঝতে পারছো? তাহলে এবিডির মান কত আছে, এবিডি এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কী হবে দেখো এবিডি সমান সমান কী হচ্ছে আমাদের এ ডি বি, এই যে লিখছি দেখো লেখাটা সমান সমান 30 ডিগ্রি, এটা বইতে দেওয়া আছে 30 ডিগ্রি। এবার বিএডিটা লক্ষ্য করো, বিএডিটা কোনটা, সুন্দর করে ছবিটা বোঝার চেষ্টা করো, কী আছে ছবিতে সেটা দেখো, বি এ ডি, মানে আমি বলতে চাচ্ছি এই কোণটা, এই কোণটার মানে কি দেখো, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, 30 বলো 60, তাই তো? তো এটা তো একটা ত্রিভুজ, কীভাবে, এই দেখো কি ত্রিভুজ কিনা, একটা ত্রিভুজের 3টে কোণের মান কত, অবশ্যই 180 ডিগ্রি। তাহলে বিএডি মানে কি এটা, তাই কি না, এই কোণটার মান বের করবো, 180 ডিগ্রি মাইনাস দুটো কোণ, এই কোণ আর এই কোণ, 30 + 30 মানে 60, 180 - 60 সমান সমান 120 হলো। ওকে, এবার দেখো পেজ নাম্বার 164, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সম্পূরক, মানে এই কোণ দুটোর সমষ্টি কী হবে, সম্পূরক মানে কি 180 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে পরে কত হবে 180 ডিগ্রি। অ্যাজুমশন ক্লিয়ার? এবার চলো অঙ্কেতে যাই। তাহলে পরে দেখো অ্যাজুমশনটা, এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ হয়, তাই কি না? তো এই দুটোর মান কত হবে 180 ডিগ্রি, তোমরা এখনই দেখলে অ্যাজুমশনে, তাই কি না, উপপাদ্য দেখলে না, অ্যাজুমশন বুঝতে পারলাম আমরা। তাহলে এটা কি 180 ডিগ্রি, তাহলে বিসিডি মানে কি, বিসিডি মানে এই কোণটা বের করতে লাগবে। তাহলে কী হবে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করবো, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে কত নম্বরে আমাদের অ্যান্সারটা মিলবে, ডি নাম্বার 60 ডিগ্রি, উত্তরটি সঠিক। ক্লিয়ার? এরপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বরে কি বলছে, এবিসি এর বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করছে। যদি এডি সমান সমান 8 সেমি, ডিবি 12 সেমি, এই 6 সেমি এবং ডি কত আছে 8 সেমি হয়, তাহলে এবিসি এর পরিসীমা কত সেটা আমাদের বের করতে হবে। ক্লাস 9-এ এরকম কোনো একটা উপপাদ্য হয়তো দেখছিলাম আমরা, চলো একবার চোখে দেখে নেই ব্যাপারটা কীরকম। তো দেখো ছবিটা আঁকলে এরকম হচ্ছে, ছবিটা কেমন হচ্ছে দেখো, এ বি সি ত্রিভুজ, বুঝতে পারছো? তো বিসি এর সমান্তরাল কি বলছে,
ডিই, বিসি এর সমান্তরাল কি বলছে ডিই। কারণটা কি, বিসি এই যে রেখাটা আছে বি, আর এই যে বিন্দু বি আর এই যে বিন্দু সি, এর একটি সমান্তরাল সরলরেখা আমরা আঁকবো, যেটা এ বি বলতে এই যে রেখা, এই যে বাহুটা আছে, এবং এসি মানে এই যে বাহুটা আছে। তাহলে আবার ভালো করে বোঝো, বিসি এ এর সমান্তরাল সরলরেখা আঁকবো, যেটা এ বি এবং এসিকে ডি এবং ই বিন্দুতে ছেদ করবে। বুঝতে পারছো? অর্থাৎ বিসির একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, যেটা এ বি, ভালো করে ছবিতে দেখো, এ বি আর এসি এই যে রেখাটা আছে এর কী হবে, ডি এবং ই বিন্দুতে ছেদ করবে, মানে এরকম একটা, বুঝতে পারছো? তার মানে বিসি, এই যে বিসি আর ডিই এটা কি সমান্তরাল সরলরেখা। তার মানে এটার থেকে এই ডিস্টেন্সটা, এটা থেকে এই ডিস্টেন্সটা আর এখান থেকে এই ডিস্টেন্সটা কী হবে, সমান হবে। এবার দেওয়া আছে এডি 8 সেমি, ডিবি 12 সেমি, ডিই 8 সেমি, এই 6 সেমি। বুঝতে পারছো? দেখো কোশ্চেনে লক্ষ্য করো। এবার এই যে রেখাটা মানে এই যে ডিস্টেন্সটা যেহেতু সমান্তরাল, অর্থাৎ বিসি আর ডিই এই দুটোকে সমান্তরাল, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 12 হলে পরে এটাও কিন্তু 12-র কাছাকাছি হবে। সমান্তরাল হতে গেলে 12-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেটলি 12ই আমরা ধরতে পারি, নাহলে বিন্দু দুটো তো সরলরেখা দুটো তো ছেদ করতে পারে না। তাহলে এটা 12 মানে কি, ধরে নিলাম আমি মনে মনে যে এটাও 12 সেমি। ঠিক আছে? তাহলে চিন্তা করো এই রেখাটার ডিস্টেন্স টোটাল কত হচ্ছে, এটা হচ্ছে কত 6, এটা কত 12, টোটাল কত হচ্ছে 18। দেখো এডি যেগুলো লেখা লিখলাম আমি, এবার দেখো লক্ষ্য করে দেখো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এসি মানে কি, এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত কত হচ্ছে 6, আর এখান থেকে এই পর্যন্ত কত আছে 12, তাহলে 6 আর 12 কত হচ্ছে 18। ক্লিয়ার? এবার দেখো এবিটা কত, দেখো এবিটা কত আসছে, এবিটা লক্ষ্য করো ছবিতে, এবি তার মানে কি এখান থেকে এই পর্যন্ত 8 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কি 12, তাহলে 8 আর 12 20। বুঝতে পারছো? এটা হলো। এবার বাকি থাকলো আমাদের এই বিসিটা। তো দেখো এটার ডাবল হয় এটার ডাবল হয় হচ্ছে এটা, তাই তো? তাহলে এটা 8 সেমি হলে এটা কত হবে, 8 দুগুণ 16 সেমি প্লাস 9, এরকম একটা উপপাদ্য সম্ভবত আছে 9 কি 8, দেখে নিও। তাহলে এটা 8 সেমি মানে ডাবল হচ্ছে এটা। বুঝতে পারছো? তাহলে বিসির মানটা কত আসছে আমাদের 16, তাই তো? বুঝতে পারছো? এবার বলছে এবিসি ত্রিভুজের পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু কি, একটা আছে 18, একটা আছে 20, একটা আছে 16। এই তিনটাকে যোগ করলে কত হবে, দেখো 18, 20, 16 কত হচ্ছে, এদিকে 4, 3 আর 1 কত 5, তাহলে 54 সেমি আসছে, তাই তো? ক্লিয়ার? বুঝতে পারছো? তারপরে একটা কোশ্চেন দেখো 6 নম্বর, একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 5√2 সেমি হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে। দুটো ব্যাপার এখানে বোঝার মতো, একটা হচ্ছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, এই দুটো ডিফারেন্সটা কি চলো দেখে নিই। ঘনকের প্রতিটি তল যদি এরকম হয় তাহলে কি হবে, লক্ষ্য করো এটা হচ্ছে কি একটা কর্ণ, তো এই ক্ষেত্রে কর্ণটা কি হবে, ঘনকের বাহু, এটা বাহু এটা বাহু, তাহলে বাহু কটা আসছে, দুটো, তাই কি না? তাহলে ব্যাপারটা এরকম আসবে √2a। কীভাবে, আমরা জানি যে অতিভুজ একটা সূত্র পড়ছিলাম, কি পড়ছিলাম, যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কি বুঝতে পারছো? তাহলে এটা কি, এটা একটা, তাহলে এক্ষেত্রে দুটোই তো এ, তাই কি না? তাহলে কর্ণর স্কোয়ার মানে কি আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ কয়টাই আছে, দুটো এ। তাহলে এখানে দেখো এই যে কর্ণটা যদি সিম্পল কর্ণ থাকে, তাহলে এই স্কোয়ারটা উঠে গেলে কী হবে, এদিকে রুট চলে আসবে 2a স্কোয়ার, তাহলে এত স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কী হবে, শুধুমাত্র √2a। ক্লিয়ার? বুঝলে? এবার এর মানটা দেওয়া আছে কত বলো তো, 5√2, অর্থাৎ 5√2 এটা দেওয়া আছে। তাহলে এর সমান সমান কত আসবে, 5√2 ডিভাইডেড বাই √2, ঠিক কি না? তাহলে এটা কাটলে শুধু কি হচ্ছে, একটা 5। বুঝতে পারছো? তার মানে এর মান কি, শুধু একটা 5। বুঝতে পারছো? এবার একবার এই ফর্মুলাটা দেখো, এই একটা ঘনক,
এই হচ্ছে কি ঘনকের ছবি। আর ঘনকের কর্ণটা দেখো কি আছে, ঘনকের কর্ণ মানে কি দেখো √3 × a সেমি, তাই তো? তার মানে এখানে এটা হচ্ছে তার বাহু। সূত্র দেখলে? এবার চলো করি। তাহলে ঘনকের কর্ণ এটা মানে কি হবে, √3 × a মানে হচ্ছে কি, a মানে হচ্ছে কি বাহু, তাই তো? তাহলে √3 × 5, তাহলে কত আসবে 5√3। বুঝতে পারছো? তাহলে এটা হবে সঠিক উত্তর। তার মানে সি নাম্বার উত্তরটি 5√3 উত্তরটি সঠিক, এত সেমি। তো দেখো এরকমই আসছে। সবগুলো অঙ্কই যুক্তি দিয়ে করলাম, তা সত্ত্বেও যদি ভুল হয়ে থাকে তবে সেটা আমার অনিচ্ছাকৃত ভুল। তো এর পরের পার্টটা তোমরা ডেসক্রিপশনে বা প্লেলিস্টে পেয়ে যাবে। ফর মোর ভিডিও সাবস্ক্রাইব দাদার ক্লাসরুম।